সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের রোজার ছুটির পর থেকে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হয়েছে এবং ইতোমধ্যে তোমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের বেশ কয়েকটি অনলাইন ক্লাস পেয়েছো। তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়টি শুরু করব। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুর্শিদা খানম মুন্নি, প্রভাষক অর্থনীতি, মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা। আজকে আমরা খাদ্য নিরাপত্তা অধ্যায়টি শুরু করব। মানুষের প্রথম মৌলিক ও মানবিক অধিকার হলো খাদ্য। 2018 মার্চ মাসে জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের প্রাথমিক স্বীকৃতি দিয়েছে। এর পাশাপাশি বিশ্ব ব্যাংকও বাংলাদেশকে নিম্ন শ্রেণী থেকে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতে উত্তীর্ণ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। তথাপি বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী বাংলাদেশের জনগণের মধ্যে এখনও 24.3% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তোমরা সকলেই জানো, বাংলাদেশ একটি জনবহুল দেশ। ক্রমাগতভাবে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নগরায়ন, শিল্প উৎপাদন এবং বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব আমাদের কৃষিতে পড়েছে, এর কারণে খাদ্য উৎপাদন কমে গেছে। এর পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা যুগোপযোগী না হওয়ায় খাদ্য নিরাপত্তা বিষয়টি একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এর পাশাপাশি আরেকটি বড় চ্যালেঞ্জের বিষয় হলো নিরাপদ খাদ্য। তো নিরাপদ খাদ্য নিরাপত্তার বিভিন্ন দিকসমূহ, বর্তমানে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি, সরকারের বিভিন্ন পদক্ষেপ সমূহ, সরকারের পাশাপাশি এনজিওগুলো কী ধরনের ভূমিকা রাখছে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, এই বিষয়গুলো নিয়ে এই খাদ্য নিরাপত্তা বিষয় অধ্যায়টিতে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা জানব খাদ্য নিরাপত্তা কি। এখানে খাদ্য নিরাপত্তার উপরে 5টি সংজ্ঞা দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে 1974 থেকে শুরু করে 1996 পর্যন্ত বিভিন্ন সংস্থা তাদের দৃষ্টিকোণ থেকে খাদ্য নিরাপত্তার সংজ্ঞা প্রদান করেছেন। 1974 সালে বিশ্ব খাদ্য সম্মেলনে খাদ্য নিরাপত্তা সম্পর্কে বলা হয়, পর্যাপ্ত খাদ্যের যথাযথ ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন ও এর দাম স্বাভাবিক পর্যায়ে রাখাই হলো খাদ্য নিরাপত্তা। 1983 সালে খাদ্য ও কৃষি সংস্থা FAO, যার পূর্ণরূপ হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, খাদ্য নিরাপত্তার ধারণাটিকে আরেকটু প্রসারিত করে বলেন, খাদ্য নিরাপত্তা সকল মানুষের সমগ্র জীবনের জন্য মৌলিক খাদ্য প্রাপ্তির ভৌত এবং অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তাকে নির্দেশ করে। এরপর আমরা বিশ্ব ব্যাংকের একটি সংজ্ঞা দেখব। 1986 সালে বিশ্ব ব্যাংক দারিদ্র্য ও ক্ষুধা সংক্রান্ত এক রিপোর্টে বলে, খাদ্য নিরাপত্তা বলতে সকল মানুষ সমগ্র জীবনব্যাপী কার্যকর ও স্বাস্থ্যকর জীবনের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তাকে বোঝায়। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ USDA এর মতে, খাদ্য নিরাপত্তা হলো একটি পরিবারের সকল সদস্যের জন্য সর্বদা পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা, যাতে তারা একটি কর্মঠ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে। খাদ্য নিরাপত্তার পরিপূর্ণ সংজ্ঞা দিয়েছে বিশ্ব খাদ্য সম্মেলন 1996 সালে। এই সম্মেলনে বলা হয়,
খাদ্য নিরাপত্তা হলো এরূপ একটি বিষয় যেখানে জনগণ সবসময় ভৌত, সামাজিক ও অর্থনৈতিকভাবে পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাদ্যে প্রবেশাধিকার লাভ করে, যা তাদের সুস্বাস্থ্য ও কর্মময় জীবনের জন্য স্বাস্থ্যবিধি সম্মত প্রয়োজন মেটায়। এই সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করলে সংজ্ঞাগুলোর মধ্যে কয়েকটি দিক উঠে এসেছে। তার মধ্যে প্রথমেই আছে খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করা, খাদ্যের ক্রয়যোগ্যতা, খাদ্যের উপযোগিতা এবং স্থিতিশীলতা। এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের ক্লাসে পরবর্তীতে আলোচনা করব। তো এই সংজ্ঞাগুলোর প্রেক্ষিতে আমরা খাদ্য নিরাপত্তার একটি সংক্ষিপ্ত সংজ্ঞা বলতে পারি। নির্ভরশীল স্বাস্থ্যসম্মত খাদ্যের পর্যাপ্ত যোগান যা ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে বিদ্যমান থাকে, অর্থাৎ খাদ্য পর্যাপ্ত পরিমাণে যোগান থাকতে হবে এবং খাদ্যটি নির্ভরশীল স্বাস্থ্যসম্মত হতে হবে এবং ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে বিদ্যমান থাকবে। পুষ্টিকর খাদ্যটি ভোক্তা কিনে খাওয়ার সামর্থ্য রাখতে হবে, তাহলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে। খাদ্য নিরাপত্তা দুই প্রকার। প্রথমটি পারিবারিক খাদ্য নিরাপত্তা এবং দ্বিতীয়টি জাতীয় খাদ্য নিরাপত্তা। পারিবারিক খাদ্য নিরাপত্তা বিষয়টি প্রতিটি পরিবারের জন্য পর্যাপ্ত খাদ্য সংগ্রহের সক্ষমতার উপর নির্ভর করে। এর মাধ্যমে পরিবারের প্রতিটি লোক সর্বদা স্বাস্থ্যবান এবং কর্মক্ষম থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য খেতে পারে। আর জাতীয় খাদ্য নিরাপত্তা সারা দেশের জনগণের জন্য যথেষ্ট প্রয়োজনীয়, অবাধ এবং মানসম্মত খাদ্য সংগ্রহের সামর্থ্যের উপর নির্ভর করে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যা একটি বড় অন্তরায়। পুরো পৃথিবীতেই জনসংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এবং এই ক্রমবর্ধমান জনসংখ্যাটা খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য একটি বড় চ্যালেঞ্জের বিষয়। আমরা এই অধিক জনসংখ্যার জন্য অধিক খাদ্য যোগান দিতে পারি কিনা এটি একটি প্রশ্ন থেকে যায়। আমরা খাদ্যের উৎপাদন বাড়ানোর মাধ্যমে অধিক খাদ্যের যোগান দিতে পারি, যেটা আমাদের খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে সাহায্য করবে। যেহেতু জনসংখ্যা দ্রুত বাড়ছে, জনসংখ্যার সাথে চাহিদা পূরণের জন্য আমাদের উৎপাদনও বাড়াতে হবে, যা পারিবারিক, সামাজিক এবং পরিবেশগতভাবে নিরবিচ্ছিন্ন। খাদ্য উৎপাদন বাড়ালে পরিবার, সমাজ সব জায়গাতেই খাদ্যের সরবরাহ নিশ্চিত করাটা সহজ হবে। খাদ্যের উৎপাদন বৃদ্ধি, মজুত, প্রক্রিয়াজাতকরণ, বন্টন অত্যন্ত প্রয়োজন। সুতরাং খাদ্যের যোগান বাড়াতে হলে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের উৎপাদন বৃদ্ধি করার কোনো বিকল্প নেই। আর যেহেতু পৃথিবীতে ভূমির পরিমাণ সীমাবদ্ধ, পানি, প্রাকৃতিক অন্যান্য সম্পদ সীমাবদ্ধ, সেই কারণে গ্রামীণ উন্নয়নই হচ্ছে খাদ্য নিরাপত্তার মূল চাবিকাঠি। গ্রামীণ উন্নয়নকে খাদ্য নিরাপত্তার মূল চাবিকাঠি বলছি, কিন্তু যারা খাদ্য উৎপাদনের সাথে জড়িত আছে, কৃষক, তারা মূলত গ্রামেই বসবাস করছে। কিন্তু বাস্তব হচ্ছে এই গ্রামে যারা বাস করছে এদের মধ্যে 3/4 দরিদ্র এবং ক্ষুধার্ত মানুষ, তারা গ্রামে বসবাস করছে। কৃষক যারা কৃষি উৎপাদনের সাথে, খাদ্য উৎপাদনের সাথে যারা জড়িত আছে, তারা ওই খাদ্য গ্রহণ করতে পারছে না, কারণ তাদের উৎপাদিত খাদ্যই তাদের সামর্থ্যের বাইরে থেকে যাচ্ছে। তাদের সামর্থ্যের অভাব থাকার কারণে সেটা তারা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই কৃষকদের প্রয়োজন হলো স্থিতিশীল উৎপাদিকা শক্তি এবং আয় নিশ্চিত করা, আয় বৃদ্ধির নিশ্চিত ধারা। দ্রুত দারিদ্র্য বিমোচন করতে হলে কৃষি ও গ্রামীণ উন্নয়নে সরকারের ভূমিকা এবং বিনিয়োগটা সবচেয়ে শক্তিশালী একটা বিষয় হিসেবে কাজ করবে।
কৃষির উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে পুরো বিশ্বই নানানভাবে কাজ করে যাচ্ছে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার, দক্ষতা, উৎকর্ষতা বৃদ্ধি, কৃষিকাজে যারা নিয়োজিত আছে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, এভাবে নানানভাবে তাদের কৃষির উৎপাদনটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে পুরো বিশ্বে। এভাবে করেই উন্নত জ্ঞান কৃষকদের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের উৎপাদিকা শক্তি, কৃষির উৎপাদন বাড়ানোর মাধ্যমে তাদেরকে আর্থিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা সুসংহত করার মাধ্যমেই কৃষকদের মধ্যে তাদের যে খাদ্য প্রাপ্তিটা এটা নিশ্চিত করা সম্ভব হবে। এ কারণে কৃষিতে অধিক বিনিয়োগ করা হচ্ছে এখন, যেটা স্থানীয় এবং আন্তর্জাতিক প্রয়োজন মেটাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। খাদ্য নিরাপত্তার সংজ্ঞা থেকে এর কিছু দিক নির্দেশনা পাওয়া যায়। এর প্রধান তিনটি দিক হলো খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা, খাদ্যের উপযোগিতা বা ব্যবহার। খাদ্যের প্রাপ্যতা বা পর্যাপ্ততা, ফুড অ্যাভেলেবিলিটি কাকে বলে? ব্যক্তি ও পরিবারের চাহিদার প্রেক্ষিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রাপ্তি। একজন ব্যক্তি ও পরিবারের যতটুকু খাবার প্রয়োজন সেটা পর্যাপ্ত পরিমাণে পাওয়াটাই হলো খাদ্যের প্রাপ্যতা বা পর্যাপ্ততা। খাদ্যের প্রাপ্যতা বা পর্যাপ্ততা অর্জন করা যাবে যদি পর্যাপ্ত খাদ্য উদ্বৃত্ত হিসেবে থাকে। এর মানে হলো খাদ্যের চাহিদা অপেক্ষা যোগান বা উৎপাদন যদি বেশি হয়। FAO এ সম্পর্কে বলেছে, দ্য অ্যাভেলেবিলিটি অফ sufficient quantities of food of appropriate quantity supplied through domestic production or imports। এর মানে হলো ডোমেস্টিক প্রোডাকশন, দেশে যে উৎপাদন হবে বা আমদানির মাধ্যমে দেশীয় বাজারে পর্যাপ্ত পরিমাণে খাদ্যের যোগান থাকতে হবে, তাহলেই খাদ্যের প্রাপ্যতা বা পর্যাপ্ততা আছে বলে ধরে নেওয়া হবে। বিশ্বের উন্নত দেশগুলো যেমন অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র বা পশ্চিম ইউরোপীয় দেশসমূহে এই খাদ্যের প্রাপ্যতা বা পর্যাপ্ততা অর্জন সহজেই করা যায়, কারণ ওই সকল দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার খুব কম। ভূমি, অন্যান্য প্রাকৃতিক সম্পদ, আর্থিক সামর্থ্য সেখানে অনেক বেশি। কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়, শ্রমিকদের দক্ষতা অনেক বেশি শেষ উন্নত দেশগুলোতে। এই কারণে সহজেই খাদ্যের প্রাপ্যতা অর্জন করা যায়। কিন্তু বাংলাদেশ সহ এশিয়ার জনবহুল দেশগুলোতে, আফ্রিকায় যে সমস্ত দেশে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি, প্রাকৃতিক সম্পদ কম, শ্রমিক ততটা দক্ষ নয়, প্রযুক্তি দক্ষতা এগুলো নিম্নমান সম্পন্ন, সেই সমস্ত দেশে খাদ্যের প্রাপ্যতা পর্যাপ্ত নয়। এই অঞ্চলের অনেক মানুষ, শিশু দিনে দুবেলা পেট ভরে খেতে পারে না। তাদের পুষ্টিকর খাবার, তাদের শরীরের জন্য যে পুষ্টিকর খাবারটা প্রয়োজন সেই খাবার তারা পায় না। বাংলাদেশে কৃষিতে অতীতের তুলনায় আগে সনাতন পদ্ধতিতে কৃষিতে চাষ করা হতো, কিন্তু এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং তার ফলে একটা বিপ্লব ঘটেছে কৃষিতে। জৈব প্রযুক্তি সহ বিভিন্ন আধুনিক কলাকৌশল প্রয়োগে কৃষির উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু তারপরও খাদ্যের আমদানিটা পুরোপুরি বন্ধ হয়নি। এখনও বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমরা বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকি, তার মানে খাদ্য আমদানির উপরে আমাদেরকে নির্ভর করতে হয়। এরপর আমরা দেখব খাদ্যের প্রাপ্যতা বা পর্যাপ্ততা যে সমস্ত বিষয়গুলোর ওপর, উপাদানের ওপর নির্ভর করে।
খেয়াল করো, প্রথম নির্ধারক হলো মোট দেশজ উৎপাদন। কোনো দেশের মোট দেশজ উৎপাদন বেশি হলে খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত হওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়। এক্ষেত্রে দেশের জাতীয় সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি করা, বিনিয়োগ বৃদ্ধি করা, কৃষি উপকরণ সহজলভ্য করা, মানে কৃষকরা খুব সহজেই যেন কৃষি উপকরণ পেয়ে যায়, কৃষিক্ষেত্রে ভর্তুকি প্রদান, খাদ্য ক্রয় বিক্রয়ে সরকারের অংশগ্রহণ, পর্যাপ্ত সংরক্ষণ ও গুদামজাতকরণ ব্যবস্থা, অনুকূল প্রাকৃতিক পরিবেশ ইত্যাদির ওপর মোট দেশজ উৎপাদন নির্ভর করে। অধিক উৎপাদন খাদ্যের প্রাপ্যতার ঝুঁকি কমিয়ে দেয়। দ্বিতীয় উপাদান হলো মজুত। দেশের ভেতরে এবং দেশের বাইরে অন্যান্য দেশেও মোট খাদ্যের মজুতের ওপর কোনো দেশের খাদ্যের প্রাপ্যতা নির্ভর করে। অর্থাৎ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে খাদ্যের মজুত অধিক হলে খাদ্যের যোগান বেড়ে যাবে, খাদ্য প্রাপ্তি তুলনামূলকভাবে সহজ এবং সস্তা হবে। শুধুমাত্র দেশের ভেতরেই মজুদ থাকলে হবে না, আন্তর্জাতিকভাবে মোট মজুদের পরিমাণও যদি বেশি হয় তাহলে খাদ্যের প্রাপ্যতা সহজ হবে। এরপর হলো নিট আমদানি। অভ্যন্তরীণ উৎপাদন স্বল্পতার কারণে বা চাহিদা বৃদ্ধির কারণে, অর্থাৎ দেশের ভেতরে যদি উৎপাদন কোনো কারণে কম হয় বা চাহিদা বেড়ে যায়, সেই ক্ষেত্রে কোনো দেশের নিট খাদ্য আমদানি বেশি হলে খাদ্যের প্রাপ্যতা বা যোগান বৃদ্ধি পায়। দেশের ভেতরে কোনো কারণে উৎপাদন কম হলে সেই ক্ষেত্রে দেশের বাইরে থেকে খাদ্য আমদানি যদি করা হয় পর্যাপ্ত পরিমাণে, তাহলে দেশের খাদ্যের প্রাপ্যতাটা নিশ্চিত করা সহজ হয়। বাংলাদেশের সরকার যে কোনো পণ্যদ্রব্যের ঘাটতির সম্ভাবনা থাকলে টিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের মাধ্যমে পণ্য আমদানি করে থাকে, যাতে করে দেশীয় বাজারে খাদ্যের প্রাপ্যতাটা সহজ হয়। দেশীয় বাজারে সেই যে খাদ্যদ্রব্যটা কম উৎপাদিত হয়েছে সেটা দুষ্প্রাপ্য না হয়, সেটার ঘাটতি পূরণ করার জন্যই অন্য দেশ থেকে আমদানি করা হয়। বৈদেশিক সাহায্য। দরিদ্র ও উন্নয়নশীল দেশসমূহে প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের সময় বিদেশ হতে খাদ্য সাহায্য বেশি প্রাপ্ত হলে খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি পায়। কোনো জরুরি অবস্থার কারণে অন্য দেশ থেকে খাদ্য সাহায্য পেলে সেই দেশের জন্য, যে দেশ বৈদেশিক সাহায্য গ্রহণ করছে, তাদের খাদ্য প্রাপ্যতাটা বৃদ্ধি পায়। নিট বৈদেশিক বাণিজ্য। কোনো দেশের আমদানির থেকে যদি রপ্তানি বেড়ে যায় তাহলে দেশের সঞ্চয়, জাতীয় সঞ্চয় ও মূলধন গঠন বৃদ্ধি পায়। এর ফলশ্রুতিতে বিনিয়োগ এবং উৎপাদনও বৃদ্ধি পাবে। তার মানে নিট বৈদেশিক বাণিজ্য খাদ্যের প্রাপ্যতাটাকে প্রভাবিত করছে। নিট বৈদেশিক বাণিজ্য যদি অনুকূলে থাকে তাহলে খাদ্যের প্রাপ্যতাটা সহজ হবে। অনুন্নত ও উন্নয়নশীল দেশে এটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত, কারণ এই সকল দেশে বাণিজ্য ঘাটতি সবসময় লেগেই থাকে, তাই খাদ্য সংকটের আশঙ্কাও সবসময় থেকে যায়। খাদ্যের ক্রয়যোগ্যতা বলতে কি বোঝায়? পুষ্টিকর খাদ্যের জন্য উপযুক্ত খাদ্যের প্রাপ্তির নিমিত্তে পর্যাপ্ত সম্পদ থাকতে হবে। খাদ্যের ক্রয়যোগ্যতা তখনই নিশ্চিত হবে যখন প্রতিটি পরিবার বা ব্যক্তির পর্যাপ্ত সম্পদ থাকবে, ক্রয় ক্ষমতা থাকবে, তার প্রয়োজনীয় ক্যালোরি ও পুষ্টিকর খাদ্য সে কিনে খেতে পারবে। পর্যাপ্ত খাদ্য সরবরাহ ব্যক্তি বা পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে না যদি না জনগণের মধ্যে সেই খাদ্য কিনে খাওয়ার মতো সামর্থ্য, আর্থিক সামর্থ্য জনগণের মধ্যে থাকে। যে সকল দরিদ্র প্রান্তিক মানুষ
দিন আনি দিন খায়, পুষ্টি সমৃদ্ধ খাদ্যে তাদের অধিকার নিশ্চিত করা প্রায় অসম্ভব একটি ব্যাপার। কারণ মানসম্মত খাদ্যের ক্রয়যোগ্যতা তাদের থাকে না। বেশ কয়েকটি কারণ আছে তাদের এই খাদ্যগুলো ক্রয় না করতে পারার পেছনে। যে উৎপাদনের জন্য তাদের নিজেদের জমির স্বল্পতা রয়েছে, তারা খুব সহজেই উৎপাদনের কাজে যে পুঁজির প্রয়োজন সেই ঋণ সুবিধা তারা পায় না। খাদ্য মূল্যের বৃদ্ধি, খাদ্যমূল্য দ্রুত বেড়ে যাওয়ার কারণে সেটা তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। সরকারি বেসরকারি সাহায্যের অভাব, জরুরি অবস্থা মোকাবেলার জন্য প্রয়োজনীয় সম্পদের স্বল্পতা ইত্যাদি বিষয়গুলো এই প্রান্তিক দরিদ্র যে জনগোষ্ঠী আছে তাদের ক্রয়যোগ্যতাকে প্রভাবিত করে। তারা তাদের পুষ্টিকর, তাদের শরীরের জন্য, তাদের শরীরকে কর্মক্ষম রাখার জন্য যে পুষ্টিকর খাবারের প্রয়োজন সেটা তারা কিনে খেতে পারে না, এবং যখনই তারা এটা কিনে খাওয়ার সামর্থ্য তাদের থাকে না তখনই খাদ্যের ক্রয়যোগ্যতা নিশ্চিত করাটা জটিল হয়ে পড়ে। উন্নত বিশ্বের জনগণের যেখানে মানসম্মত খাবারের উদ্বৃত্ত থাকে, তাদের শুধু খাদ্য না, খাদ্যগুলো মানসম্মত পুষ্টিকর সেগুলো তাদের কাছে উদ্বৃত্ত থাকে, সেখানে বাংলাদেশের জনগণ সর্বনিম্ন দৈনিক জনপ্রতি 1805 কিলো ক্যালোরি খাবার সংস্থান করতে পারে না, অথচ দৈনিক জনপ্রতি 2122 কিলো ক্যালোরির খাবার প্রয়োজন হয় একজন কর্মক্ষম মানুষের সুস্থ থাকার জন্য। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধুমাত্র খাদ্যের উৎপাদন বা খাদ্যের যোগান বৃদ্ধিটাই যথেষ্ট না, খাদ্যের ক্রয় ক্ষমতা বা ক্রয় যোগ্যতা সৃষ্টি করাটাও অতীব প্রয়োজন। কেননা শুধুমাত্র খাদ্য প্রাপ্তি নিশ্চিত করলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে না। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের ক্রয়যোগ্যতা অর্জন করতে হবে। কোথাও কোথাও দেখা যায় পর্যাপ্ত পরিমাণে উন্নত খাদ্যের যোগান থাকার পরও অনেক লোক সেখানে অনাহারে, অপুষ্টিতে ভুগছে। তো এই খাদ্যের ক্রয়যোগ্যতা অর্জন করার জন্য যে ধরনের কাজগুলো করা যেতে পারে বা খাদ্য নিরাপত্তা অর্জনে করণীয় যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমেই ছদ্মবেশী ও মৌসুমী বেকারত্ব দূর করা। ছদ্মবেশী বেকারত্ব হলো বাহির থেকে বোঝা যাবে না যে একজন ব্যক্তি বেকার আছে, কিন্তু আসলে সে বেকার। কোনো উৎপাদন ক্ষেত্রে যে পরিমাণ লোক নিয়োগের প্রয়োজন হয়, যদি তার থেকে বেশি লোক সেখানে কাজ করে এবং সকলে সমহারে মজুরি পায় সেই কাজের জন্য, তাহলে অতিরিক্ত লোকগুলোর সেই কাজে নিয়োগটাই হচ্ছে ছদ্ম বেকারত্বের সৃষ্টি করে। মানে একটা কাজের জন্য যে কয়েকজন লোক দরকার তার থেকে বেশি লোক যদি সেই কাজে নিয়োজিত থাকে এবং সেই মজুরিটা তারা সমহারে পায়, তাহলে সেখানে আসলে বেকারত্বের সৃষ্টি হয়, ছদ্ম বেকারত্বের সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে আমাদের দেশে কৃষিক্ষেত্রে যত শ্রমিকের দরকার তার তুলনায় অধিক শ্রমিক নিয়োজিত থাকে। এইসব অতিরিক্ত শ্রমিককে কৃষি থেকে সরিয়ে অন্য কোথাও নিয়োগ দেওয়া যেতে পারে। এতে করে কৃষিতে কিন্তু উৎপাদন কমে যাবে না। এই ধরনের বেকারত্বকেই প্রচ্ছন্ন বেকারত্ব বা ছদ্মবেশী বেকারত্ব বলে। আর বাংলাদেশের কৃষিতে এই ধরনের বেকারত্ব অনেক বেশি দেখা যায়, যেখানে যে পরিমাণ শ্রমের দরকার হয় তার থেকে বেশি শ্রমিক সেখানে নিয়োজিত থাকে। এই ছদ্মবেশী বেকারত্ব দূর করতে হবে। এরপর আছে মৌসুমী বেকারত্ব। মৌসুমী বেকারত্ব হচ্ছে
যে কোনো কোনো শিল্পে মাত্র কয়েক মাস কাজ হয় আর অন্যান্য সময়টা কোনো কাজ থাকে না। যেমন কৃষিকাজে পাট, চিনির কলে বছরে একটা নির্দিষ্ট সময়ই কেবল কাজ থাকে, অন্য সময়ে সেখানে কোনো কাজ থাকে না। তো এই সমস্ত ক্ষেত্রে যেসব শ্রমিক কাজ করে এইসব ক্ষেত্রে তারা নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময় বেকার থাকে। এই ধরনের বেকারত্বকে মৌসুমি বেকারত্ব বলে। তো এই খাদ্যের ক্রয়যোগ্যতা অর্জন করার জন্য এই ছদ্মবেশী এবং মৌসুমি বেকারত্ব দূর করা প্রয়োজন। বিশেষ করে কৃষি প্রধান দেশগুলোতে, এবং বাংলাদেশ যেহেতু একটি কৃষি প্রধান দেশ আর কৃষিক্ষেত্রে ছদ্মবেশী বেকারত্ব অনেক বেশি দেখা যায়, সেই জন্য কৃষি প্রধান দেশগুলোতে এই ছদ্মবেশী ও মৌসুমি বেকারত্ব দূর করতে হবে। স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে হবে। কৃষির আধুনিকায়ন এবং শিল্পোন্নয়নের মাধ্যমে স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করতে হবে। দারিদ্র্য প্রবল এলাকাগুলোতে বিভিন্নভাবে তাদের উন্নয়নের জন্য, দারিদ্র্য দূর করার জন্য নানান ধরনের কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এই যে এলাকাগুলোতে দারিদ্র্যের হার অনেক বেশি, সেখানে কাজের সৃষ্টি করতে হবে, আয় বর্ধনকারী কর্মকাণ্ড জোরদার করতে হবে, সামাজিক নিরাপত্তা কার্যক্রম প্রসার করতে হবে, শক্তিশালী করতে হবে, যেন সঠিকভাবে এটা সবার কাছে, যাদের প্রয়োজন তাদের কাছে তাদের প্রাপ্য অর্থটা তাদের কাছে পৌঁছায়। দরিদ্রদের জন্য কর্ম উপযোগী শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, যেটা দিয়ে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। ভূমিহীন ও প্রান্তিক চাষিদের মধ্যে খাস জমি বিতরণ ইত্যাদি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের চেষ্টা করতে হবে। ছাত্রছাত্রীরা, আজকের অনলাইন ক্লাস, আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা খাদ্য নিরাপত্তার বিভিন্ন দিকসমূহের মধ্যে প্রথম দুটো দিক, খাদ্যের প্রাপ্যতা এবং খাদ্যের ক্রয়যোগ্যতা নিয়ে আলোচনা করেছি। এখানে খাদ্য নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তার দিকসমূহের সাথে সম্পর্কিত কিছু প্রশ্ন আছে, এগুলো বাসায় তোমরা পড়বে, মুখস্থ করবে। যেগুলো বইয়ে আছে সেগুলো বইয়ের যে পর্যন্ত আমি পড়িয়েছি সে পর্যন্ত নিজেরা রিডিং পড়বে। কোনো সমস্যা থাকলে সেগুলো বের করে রাখবে এবং আমার সাথে যোগাযোগ করে সেগুলোর সমাধান নিয়ে নেবে। পরবর্তী অধ্যায়ের বাকি অংশ আমরা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। সবাইকে আমার সাথে এই অনলাইন ক্লাসে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সাথে বাসাতেই থাকবে। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।